কাছে যাবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। যে কোনো একটি যেটি সবচাইতে ভালো লাগে আপনার কাছে সেই ঘটনা দিয়ে শুরু করবো। হাই লিসেনার্স, আমি রাসেল বলছি। আমি ধানমন্ডির জিগাতলা থেকে এসেছি। তো আমি যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা হচ্ছে আমার গ্রামে ঘটে যাওয়া একটা ঘটনা, আমার ফ্রেন্ডের কাছে শোনা। তো ঘটনাটা তার দাদার সাথে ঘটছে, সেটা 2010-এর ঘটনা। তো তখন উনি ওনাদের বাড়ির পাশে একটা মসজিদ ছিল। তো ওনাদের বাড়ির বর্ণনাটা আগে দিনই। তো ওনার বাড়িটা ছিল একটা পুকুরের পাশে। তো পুকুরের পাড় দিয়ে যখন পুকুরের পাড় দিয়ে যাতায়াত করতে হয়, তো আরেক পাশে ছিল জঙ্গল। তো উনি প্রতিদিনই প্রায় মানে মুয়াজ্জিনের কাজটা উনি করতেন। তো মানে ভাল লাগতো, তো উনি আজান দিতেন রেগুলার আজান। আচ্ছা। তো ঠিক উনি ঘড়ি দেখতে হতো না। তো ওনার যেটা হইতো যে প্রত্যেক দিনই প্রায় একটা টাইমে ঘুম ভাঙতো, আর সেটা হচ্ছে ফজরের টাইমে। তো ওই টাইমে উনি যাইতেন প্রত্যেক দিনই যে মসজিদে আজান দিতে। তো সেই দিনও ঘটনার দিন আর কি। তো ওনারও ঘুম ভাঙার পর উনি আর ঘড়ির দিকে খেয়াল করে নাই। তো উনি ঠিক মসজিদের দিকে পাঞ্জাবি পরে উজু করে ঘর থেকে উজু করে তো মসজিদের দিকে রওনা হয়। তো উনি যখন পুকুরের পাড় আসে, তখন যেটা হয় যে উনি খেয়াল করলেন যে কোন একটা শব্দ হচ্ছে, সামথিং লাইক একটা ঘন্টা এরকম। তো হঠাৎ উনি ওইদিকে খেয়াল করলেন, তো দেখতে পেলেন যে একটা সাদা ঘোড়া উনার দিকে এগিয়ে আসছে আর কি। মানে দৌড়েও না, খুব আস্তেও না, একটু মিডিয়াম ভাবে আসছে, আর ঘন্টা বাজছে। তো ঘোড়াটা এরকম ছিল যে অনেক সাজানো ছিল। তো যে ধরেন আরবে যারা চলে, যে ঘোড়ার পিছনে বসার জন্য অনেক কিছু দিয়ে রাখে, এরকম আর কি সাজানো ছিল। আচ্ছা। তো হঠাৎ ওনার সামনে মানে এটা দেখে উনি খুব ভয় পায় যায়, ওইখানে একদম স্টপ দাঁড়ায় থাকে। একটু পর স্তম্ভিত হয়ে যায়। তো একটু পর উনি যেটা খেয়াল করলেন যে ঘোড়াটা ওনার যে পাশ দিয়ে চলে যায়। মানে তারপর উনি চিন্তা করলেন যে কি দেখলাম এটা, মানে এটা চিন্তা করতে করতে রাস্তা দিয়ে এগিয়ে যায় আর কি। তো উনি যখন ওনার পাকা রাস্তায় উঠে, তো মসজিদের যে রাস্তাটা ওইখানে যখন উঠে, তখন খেয়াল করলো যে একটা ল্যাম্পপোস্টের নিচে, একদম ল্যাম্পপোস্টের নিচে একটা ছাগল দাঁড়িয়ে আছে ওইখানে। তো উনি ভাবলেন ছাগলের গলায় কোনো রশি নাই, দড়ি বা যেটা দিয়ে ছাগল বাঁধা থাকে বা এরকম কিছু নাই। তো শুধু একটা ছাগল, কালো ছাগল দাঁড়িয়ে আছে ওখানে। তো উনি চিন্তা করলেন যে এটা কার ছাগল হইতে পারে, এলাকার কারো হইতে পারে। তো এখানে দাঁড়িয়ে আছে, তো এটাকে আমি নিয়ে মসজিদের এখানে রাখি, তো যারই হোক সকালে এসে নিয়ে যাবে এরকম। যেহেতু রশি ছিল না, তো ছাগলটা বেশ বড় ছিল না, ছোটখাটো একটা ছাগল ছিল। তো উনি চিন্তা করেন যে ওইটাকে আমি কুলে নিয়ে যাই মসজিদে, ওইখানে নিয়ে রাখ। তো উনি ওইটাকে কুলে নিলেন যথারীতি। কুলে নেওয়ার পরে যেটা খেয়াল করলেন যে ছাগলটা ওনার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে, একদম মানে কুলে থাকা অবস্থায় তাকায় আছে। তো উনি মানে দাঁড়ায় যে হঠাৎ করে এখানে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে, ও ছাগলের দিকে তাকায় আছে। তো হঠাৎ ছাগলটা মানে একদম হাসি দিলে যেরকম একটা হয় মুখটা, তো ওই রকম হয়ে গেল। মানে একদম মানে কি বলবো, মানে উনি একদম ভয় পায় যায় যে একটা ছাগল হাসি দিতে পারে বা এরকম, মানে হাসির একটা শব্দ হয়েছে। তারপরে উনি বুঝতে পারলেন যে এটা মানে স্বাভাবিক কিছু, অস্বাভাবিক কিছু। তো তুমি ওই ছাগলটাকে ধরে একদম মানে যে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায় ছিল ওই ল্যাম্পপোস্টের খুঁটির মধ্যে একদম বাড়ি দিয়ে দেয়। তো বাড়ির দেওয়ার সাথে সাথে ওইটা নিচে পড়ে যায়, হাত থেকে ছেড়ে দেয়। তো নিচে পড়ে যায় এবং সাথে সাথে একদম একটা কাক হয়ে যায়, কালো কাক হয়ে যায়, এবং কাক হয়ে এটা উড়ে যায়, এখান থেকে উড়ে যায়। তো উনি মানে এই বিষয়টা নিয়ে অনেক ভয় পায় এবং উনি বাসায় ফিরে যায় না, উনি আবার মানে মসজিদের দিকে যায় আর কি। তো মসজিদটা টিন শেড ছিল, তো চাবি ওইখানে রাখা থাকতো। তো উনি চাবিটা নিয়ে মসজিদের তালা খুলে ভেতরে যায় এবং লাইট জ্বালায়।
লাইট জ্বালায় উনি যেটা খেয়াল করলেন যে এখন মানে ঘড়িতে, মসজিদের ওখানে ঘড়ি ছিল, তো দেখলো যে 2:30 বা এর আশেপাশে আর কি, মানে 2:30 বাজে। তো উনি একটু মানে ভাবলেন যে এত তাড়াতাড়ি ঘুম ভাঙলো, বা উনি ঘড়িও খেয়াল করলেন না, মানে কিরকম, মানে উনি একটু ভয় পেয়ে গেলেন। তো উনি আর বাসায় গেলেন না, তো মসজিদে বসে বাকি যে কোরআন তেলাওয়াত করে নফল নামাজ পড়ে, তারপরে তাহাজ্জুদের নামাজটা পড়ে তো ওইখানে ছিল। তারপরে যে ফজরের নামাজের পরে সবার সাথে ঘটনাটা শেয়ার করলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যে অডিও ক্লিপটি চমৎকার একটি অডিও ক্লিপ, এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ক্যানবেরা অস্ট্রেলিয়া থেকে বলছি। আজকে কাজের ব্রেকে আমি আমার ফ্রেন্ডের সাথে অ্যাকচুয়ালি কথা বলছিলাম। সো কথা বলার সময় সে আমার সাথে একটা স্টোরি শেয়ার করেছে। সো অ্যাকচুয়ালি হোয়াট এ কোইন্সিডেন্স, ওই ফ্রেন্ডটা হচ্ছে যে যার সাথে যে আমরা জার্ভিস পেয়ে গেছিলাম, সে ওই 4 জনের মধ্যে একজন ছিল, মাইকেল। সো মাইকেল আমাকে যেটা বলছিল, মাইকেলের ঘটনা হচ্ছিল একটা রোডের উপর বেস করে, মানে সে ওই ইনফ্যাক্ট এই ঘটনাটাও নিউ সাউথ ওয়েলসে। সো আমি জানি না নিউ সাউথ ওয়েলস নিয়ে এত ঘটনা কেন আছে অস্ট্রেলিয়ায়, বিকজ এই স্টেটটা অনেক বড় এবং অস্ট্রেলিয়া ইজ এ মিস্টেরিয়াস কন্টিনেন্ট। কারণ যেখানে এত মানুষ কম, জাস্ট জঙ্গলে, পাহাড়ে, স্ট্রিমস এন্ড সাগরেই ঘেরা, এখানে তো আমি মনে করি প্যারানর্মালের অস্তিত্বটা বেশিই থাকবে হয়তো, বিকজ এখানে মানুষজনের টাচ খুবই বেশি। কারণ ধরেন নিউ সাউথ ওয়েলস ধরেন অথবা নর্দার্ন টেরিটরি, এরকম স্টেটে মানে কিছু জায়গা আছে যেখানে আধুনিকতা ধরেন বা মানুষের টাচই পড়ে নাই, এরকম অনেক জায়গা আছে। ইভেন আমিও ট্রাভেল করেছি অনেক জায়গায় এরকম, যে এখানে অনেক রিমোট, মানে খুবই নীরব। সো এনিওয়েজ, ওই সুবাদে মাইকেল আমাকে একটা ঘটনা বলছিল। মাইকেল একবার ওর আসলে ওর কাজিন থাকতো বেটসম্যান বে নামক একটি জায়গায়, যেটিও নিউ সাউথ ওয়েলস এর একটি শোর অঞ্চল, মানে একটি কোস্টাল অঞ্চল, একটি কোস্টাল স্মল টাউন বেটসম্যান বে। সো বেটসম্যান বে আমি নিজেও গিয়েছি। বেটসম্যান বে রাস্তাটা মানে অনেক 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 ডেয়ারিং ভাই, মানে কি বলবো আপনাকে রাসেল ভাই, আপনি বিলিভ করবেন না, মানে ইটস লাইক টেকনিক্যালি, মানে আপনি যদি বান্দরবন ট্রাভেল করে থাকেন, যে এরকম পাহাড় ঘেঁষে রাস্তা, কিন্তু রাস্তাগুলো একটু চওড়া, বাট ভেরি ডেয়ারিং টার্নিংস, এবং একদিকে পাহাড়, উঁচু পাহাড় উঠে গেছে হাজার হাজার ফিট উপরে, আর নিচে হচ্ছে আপনার প্যাসিফিক ওশান। সো খুবই চ্যালেঞ্জিং একটা ট্র্যাক। সো মাইকেল যেটা বলছিল যে সে ওর কাজিনের সাথে একবার উইকেন্ড কাটাতে বেটসম্যান বে যায়। সো যথারীতি সে উইকেন্ড কাটিয়ে সানডে অ্যারাউন্ড 9:30-10 সে ডিনার করে ওর কাজিনের কাছ থেকে বিদায় নিয়ে সে আর তার আরেকটা ফ্রেন্ড ওরা ক্যানবেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো আমি আপনাকে বলে রাখি রাসেল ভাই, ক্যানবেরা থেকে বেটসম্যান বে যেতে লাগে গোটা 2.5 ঘন্টার মতো। সো ইটস নট অ্যাকচুয়ালি দ্যাট ফার, বিকজ খুবই কম ট্রাফিক থাকে ওই রোডে, এবং রোডটা খুবই ফ্রি থাকে, বাট অনেক ডেয়ারিং টু ড্রাইভ, অনেক চ্যালেঞ্জিং। সো মাইকেল অ্যাকচুয়ালি আসছিল, সে পাহাড়ের ভিতর দিয়ে এই পাসগুলা যাচ্ছে, স্নেক পাস বলে ওইটাকে, ওইটা টার্নিং গুলা যাচ্ছে, সে চালাচ্ছে অন দ্য স্পিড লিমিট। সো অল দ্য সাডেন সে যেটা খেয়াল করলো যে ওর সামনে, গাড়ির সামনে জঙ্গলের ভিতর থেকে দুটো অনেক বড় সাইজের ক্যাঙ্গারু ওর গাড়ির সামনে এসে পড়লো। সো সে কি করলো, বিকজ দ্য রোড ওয়াজ ফ্রি, সে ক্যাঙ্গারু গুলোকে কাটিয়ে সে রং সাইডে দিয়ে গেল, গিয়ে ক্যাঙ্গারু গুলাকে পাস করে সে আবার তার লেনে চলে আসলো। এন্ড দেন ওনারা, বিকজ ক্যাঙ্গারু গাড়ির সামনে পড়া এবং ক্যাঙ্গারু মারা অস্ট্রেলিয়াতে খুবই রেগুলার একটা প্র্যাকটিস, খুবই স্বাভাবিক, বিকজ এত রিমোট আর ওয়াইল্ড লাইফ অস্ট্রেলিয়াতে যে হাইওয়েতে এরকম পড়তেই পারে। আমরা যে সময় সিডনি মেলবোর্ন চালিয়ে যাই, অনেক শখানিক ক্যাঙ্গারু আমরা আমাদের ট্রাভেলে দেখি যে রাস্তায় মরে পড়ে আছে। সো এটা একটা রেগুলার প্র্যাকটিস। সো অ্যাকর্ডিং টু দ্যাট মাইকেল এটা আসলে পাত্তা দেনি, সে গাড়ি চালাচ্ছিল। সো অ্যারাউন্ড 10-15 মিনিটস লেটার ছাড়া আরবার যেটা খেয়াল করলো, এইবার সেম সাইজের দুটো ক্যাঙ্গারু একটা ওদের সামনে এসে পড়লো, সে এগেইন ওটাকে ক্রস করলো, এবং ক্রস করার উইদিন 10 সেকেন্ড আরেকটা সামনে এসে পড়লো। পড়ার পরে যেটা হলো যে গাড়ির সামনে একদম, মানে ওর যেটা গ্রিল আছে, রেডিয়েটারের যে গ্রিলটা আছে, ওখানে বাড়ি খেলো ক্যাঙ্গারুটা, এবং খাওয়ার পরে গাড়িটা খুব বড় একটা স্ট্রোক মারলো কি গাড়িটা একটা থ্যাকান মেরে গাড়িটা স্টার্ট অফ হয়ে গেল। সো দিস টাইম মাইকেল খুবই ফ্রিকড আউট হয়ে গেল, বিকজ ইট ওয়াজ লাইক অ্যারাউন্ড 11:30 ইন দ্য নাইট। ওরা একটা রিমোট নিউ সাউথ
হিলস এর একটা রিমোট হাইওয়ের উপরে আছে, যেখানে মানে বলতে গেলে হাফ এন আওয়ার 40 মিনিটসও কোনো অনকামিং বা অনগোয়িং ট্রাফিক থাকে না, মানে একদম নীরব একটা জায়গার মধ্যে ওর ফ্রেন্ডস থাক। সো ফার্স্ট থিং ওরা যেটা করলো যে গাড়িটা বাড়ি খাওয়ার পরে সে কোন রকম গাড়িটাকে সাইড করলো রোড থেকে, এবং ইমার্জেন্সি লাইটস গুলো জ্বালিয়ে ওরা ভিতরেই আসলে ডিসাইড করছিল যে বাইরে গিয়ে দেখবে কিনা না। ওকে ফাইন, পরে লাইক হাফ এন আওয়ার পরে ওরা ডিসাইড করলো যে না, আমরা একটা কাজ করি যে আমরা বাইরে বের না হই, গাড়িটা আমরা লক করে ভিতরে থেকে আমরা ইমার্জেন্সি সার্ভিসে ফোন করি। সো আসলে অস্ট্রেলিয়ার এইকে যদি আপনার পরিচিত কেউ থাকে রাসেল ভাই, অস্ট্রেলিয়া আপনি জিজ্ঞেস করলে জানতে পারবেন যে অনেক সময় অস্ট্রেলিয়ার কোস্টাল বা রিমোট আপনি এরিয়াতে গেলে ফোনের নেটওয়ার্কটা পর্যন্ত থাকে না। সো অ্যাকচুয়ালি ওদের নেটওয়ার্ক সেম জিনিসটা ওদের সাথেও হচ্ছিল, যে নেটওয়ার্ক আসছিল যাচ্ছিল, ওরা আসলে নেট পাচ্ছিল না। সো ওরা গাড়িতে আসলে বসা। সো লাকিলি আফটার 15-20 মিনিটস ওদের নেটটা ফোনে অ্যাপিয়ার করলো, এন্ড দেন দে স্ট্রেট ওয়ে কল্ড ইমার্জেন্সি সাপোর্ট, যেটা রোড হাইওয়ে রোড এন্ড অ্যাসিস্ট্যান্স টিম, যেটা ওটাকে ফোন করলো। এন্ড দেন ফোন করার পরে ওদের লোকেশন অটোমেটিক লোকেট করতে পারছে ইমার্জেন্সি টিম, এন্ড ওরা বললো যে ইট উইল টেক এ গুড 2 to 3 hours সো টু রিচ, বিকজ মানে ইমার্জেন্সি টিমের যেটা আপনার সেন্ট্রাল যেটা ওই এরিয়াতে, ওইটা আপনার ওই ব্যাক টু লাইক ক্যানবেরা থেকে ইমার্জেন্সি টিম যেতে হবে, গিয়ে আপনার ওদেরকে রিসিভ করে নিয়ে আসতে হবে। সো ওরা বললো ফাইন, ওকে উই উইল ওয়েট ইন দ্য কার, এন্ড বাই দ্য টাইম সব ওরা কনভারসেশন কনফার্ম করে আপনার ওয়েট করছিল। ইট ওয়াজ লাইক অ্যারাউন্ড 12:30। সো ওরা গাড়িতে আসলে বসে আছে রীতিমতো, এন্ড লাইট অফ করে দিয়ে ওরা জাস্ট চুপচাপ বসে আছে, এন্ড দেয়ার লাইক মাইকেল লিট আপ এ সিগারেট এন্ড হি ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড। অল দ্য সাডেন সে যেটা দেখলো যে ভাইয়া মানে রাসেল ভাই ও দেখার জন্য আসলে তৈরি ছিল না, ওর ফ্রেন্ড ওকে ট্যাপ করে ওর রাইটে দেখতে বললো, মাইকেল দেখো ওটা কি। সো ও যখন রাইটে তাকালো, মাইকেল যেটা আমাকে বলছিল, সে দেখলো যে 5 থেকে 7টা ক্যাঙ্গারু, ইচ অফ দেম ওয়ার লাইক গ্লোয়িং রেড, মানে সবগুলা গ্লো করছে রেড কালারে, এবং ওরা ওই সাইড থেকে দৌড়িয়ে ওদের গাড়ি ক্রস করে জঙ্গলের এই সাইড দিয়ে ঢুকছে। এবং ক্যাঙ্গারু গুলা, মাইকেল এইটা দেখে মানে ও বলল যে দিস ওয়াজ লাইক দ্য ওয়ার্স্ট নাইটমেয়ার আইভ এভার ফেসড, মানে আমি বিলিভ করছিলাম না, আই থট আই ওয়াজ হ্যালুসিনেটিং, বাট আমার ফ্রেন্ড আমাকে যখন ট্যাপ দিয়ে রেখেছে আমরা দুইজনই আসলে একসাথে দেখছি। এন্ড দেন লাইক 10 মিনিটস ওই ক্যাঙ্গারু গুলা পাস করার পর নাথিং হ্যাপেন্স। আফটার অ্যানাদার 10-15 মিনিটস আবার এই সাইড থেকে 7-8টা ক্যাঙ্গারু উইথ সেম কালার, উইথ বার্নিং রেড আইস এবং সেম লাইক গ্লোয়িং রেড বডি, ক্যাঙ্গারু গুলা আপনার হুফিং করে এই রোড ক্রস করে ওই জঙ্গলে যাচ্ছে। মানে ওরা এই সিরিজটা যেতে দেখছে, আসতে দেখছে, বাট ওদেরকে কোনো ক্ষতি করছে না, বাট ওরা দেখছে যে রাতে আসলে নেচার কতটুকু সুপার ন্যাচারাল হয়ে যেতে পারে যদি তুমি একা পড়ে যাও, এবং তুমি কোথায় এমন কোন রিমোট, যেমন নিউ সাউথ ওয়েলসের এই জায়গাটা আপনার মাউন্টেন ঘেঁষা একটা জায়গা, যেখানে মানে জঙ্গল ভিতর দিয়ে হাইওয়ে, তুমি একা পড়ে গেছো। এন্ড মাইকেল সেড লাইক তুমি যদি কখনো এরকম জায়গায় একা পড়ে যাও, ইউ আর মাস্ট টু ফেস সামথিং সুপার ন্যাচারাল উইচ ইজ অ্যাকচুয়ালি হাইডিং ইনসাইড নেচার। সো ওরা যে এরকম মানে প্যারানর্মাল জিনিসপত্র আপনার ফেস করবে, ওরা রেডি ছিল না। সো এই সিরিজটা যেতে আসতে থাকলো, এন্ড দেন দে আর ওয়েটিং। ওরা আসলে বুঝে গেছে সামথিং ফিশি এন্ড ভেরি রং ইজ গোয়িং অন। এরপরে ওরা যেটা দেখলো যে আপনার জঙ্গলের ভিতরে ওরা দেখলো যে গ্লোয়িং লাইট, মানে এখন মানে ওদের গাড়ির অপোজিটের সাইডে যে জঙ্গলের পোর্শনটা, ওখানে ওরা দেখলো যে লাইট গ্লো করছে একদম রেড, মানে প্রপার রেড হয়ে একটা লাইট আপনার সারফেসিং, ইটস লাইক গ্লোয়িং লাইক, এবং লাইটটা ওদের দিকে গ্লো করতে করতে আসছে। ওকে, ওরা দেখতেই থাকলো এন্ড লাইক দে আর ওয়ান্ডারিং লাইক আমাদের সাথে হচ্ছেটা কি, এরকম হচ্ছেটা কি। সো সে দেখতে সে যেটা দেখলো যে এখন ঝাঁকে মানে লাইক অ্যারাউন্ড 15-20 ক্যাঙ্গারু, সবগুলা গ্লোয়িং ইন রেড কালার, সবগুলা মাউন্টেনের ওই ফরেস্ট থেকে বের হয়ে এসে হাইওয়ের ওখানে ওদের গাড়ির ঠিক অপোজিট বরাবর দাঁড়িয়ে, মানে এক দৃষ্টিতে ওরা ক্যাঙ্গারু গুলা উপরের দিকে তাকিয়ে আছে। উপরের দিকে
তাকিয়ে আছে এবং লাইক ক্যাঙ্গারু গুলো মানে কোনো নডিং না কোনো মুভমেন্ট, জাস্ট আকাশের দিকে ক্যাঙ্গারু গুলো তাকিয়ে আছে ফর সাম রিজন। এন্ড দেন লাইক ওরা এরকম মানে 10-15 মিনিট কোনো মুভমেন্ট নেই এবং ও আর ওর ফ্রেন্ড আসলে স্ক্রিম করতে যাচ্ছে ভয়, মানে ওরা শিভারিং করছে, বাট দুইজনের মুখে চাপা মেরে ধরে আছে বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু মেক এনি নয়েজ। সো এন্ড দেন at one point like 10-15 মিনিট এবং ক্যাঙ্গারু গুলা দাঁড়িয়ে আছে, কোনো কথা নাই। বিকজ এগুলা রাসেল ভাই ক্যাঙ্গারু এরকম গ্লো কেন করবে? there's something প্যারানর্মাল গোয়িং ইন ইট। এগুলা জিনও হতে পারে যেগুলা ক্যাঙ্গারুর ফর্ম নিয়েছে, লাইক বিকজ আমরা জিনের জায়গা, আমরা দুনিয়াতে এত বেশি মানে আমরা কি বলবো, আমরা ইনহ্যাবিট করেছি, আমরা অকুপাই করছি, ওদেরও তো থাকার জায়গা থাকতে হবে। সো আই বিলিভ এটা জিনেরই কোনো ডিসপ্লে, বিকজ অস্ট্রেলিয়া ইজ এ ভাস্ট কন্টিনেন্ট আর এত খালি জায়গা পড়ে আছে, হয়তোবা ওরা এখানেই বাসা বাড়ি নিয়ে রেখে ফেলেছে, লাইক ওরা এখানেই ওদের বাসস্থান করে ফেলেছে জঙ্গলে। এবং ইন দিস এক্সপিরিয়েন্স অফ মাইকেল, এই ক্যাঙ্গারু গুলো আই এম শিওর ইট ওয়াজ জিন। ওরা কমিউনিকেট করছে, ওরা এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছে, প্রবলি দে আর ডুইং দেয়ার বিজনেস। বাট মাইকেল মানে কি বলবো, হি সেড লাইক আমি ভেরি স্পেশাল, আমি এরকম একটা এনভায়রনমেন্টে রাতে আমরা দুইটা ফ্রেন্ড একা অ্যাবান্ডেন্ট একটা জায়গায় পড়ে গিয়েছি এবং আমরা উই এক্সপিরিয়েন্স দ্য শক অফ আওয়ার লাইফ টাইম। লাইক এরকম নেচারের মধ্যে সুপার নেচার যে এরকম মানে মিক্স আপ হয়ে থাকতে পারে আমরা দেখে আশ্চর্য হয়ে গিয়েছি। তো এনিওয়ে 10-15 মিনিট এরকম থাকতেন ক্যাঙ্গারু গুলো এক দৃষ্টিতে উপরে তাকিয়ে আছে। ঠিক তখন মানে একটা গাড়ির রে মাইকেলদের গাড়ির পিছন থেকে পড়লো, মানে দেয়ার ইজ সামবডি এলস কামিং ফ্রম দ্য ব্যাক। তখন যেটা মাইকেল খেয়াল করলো যে ক্যাঙ্গারু গুলা নিমিষে ওই দিক থেকে মানে মুভমেন্টের থ্রুতে না রাসেল ভাই, মানে কি বলবো মুভমেন্টের থ্রুতে না, জাস্ট লিটারেলি রিভার্স তো না, জায়গার মধ্যে ঘুরে গেল ওরা 360 ঘুরেই আরবার হুটিং করে করে ওই গ্লোয়িং অবস্থায় লাইক ওই জঙ্গলের ভিতরে যেতে মানে ওরা দেখলো যে ইট ইজ দে আর গ্লোয়িং এন্ড দে আর হুটিং অ্যাওয়ে। যাওয়ার সময় যেতে একটু সময় পরে সবকিছু ইনভিজিবল। তখন মাইকেল বললো না, লেটস নট টেক এনি চান্স, আমি ওই গাড়িটাকে দেখি থামাইতে পারি নাকি, উইল হিচ হাইক। সো মাইকেল দাঁড়িয়ে ওরা দুইটা ফ্রেন্ড নেমেই গাড়ির মানে সাথে ওই গাড়ি আসতে ওরা একটু রোডের সাইডে গিয়ে খুব বেশি মানে অ্যাগনাইজিং ভাবে সিগন্যাল দিল যে গাড়িটাকে থামানোর জন্য। এবং থ্যাঙ্কফুলি ওই ড্রাইভারটা অনেক ভালো ছিল। এন্ড অ্যাপারেন্টলি মাইকেল যেটা বলছিল যে একটা ওল্ড লেডি এন্ড হার হাজবেন্ড দে ওয়ার অলসো ড্রাইভিং ব্যাক টু ক্যানবেরা। সো মাইকেল যেটা বললো যে ওনাদের অ্যাসিস্ট্যান্স নিল এবং ওনারা হেল্প আউট করলো। মাইকেল যেটা আমাকে বললো যে সে পরে আপনার যেটা করলো যে ওই অ্যাসিস্ট্যান্ট টিমকে রোড এন্ড অ্যাসিস্ট্যান্স টিমকে বললো যে আমাদের গাড়ি আমরা এরিয়া রেখে গিয়েছি, জাস্ট পিক দ্য কার আপ এবং ক্যানবেরা করে ওইটা আমি ওইখান থেকে কালেক্ট করে নিবো। আর ওরা মাইকেল ইন দ্য মিন টাইম ওই কাপলের সাথে হি টুক এ লিফট টু ক্যানবেরা। সো এটাই রাসেল ভাই ছিল আজকের কালেক্ট করা ঘটনা। আমি যদি আর কোনো কিছু পাই আই উইল ডেফিনেটলি লেট ইউ নো। ভালো থাকবেন রাসেল ভাই, আল্লাহ হাফেজ। আপাতত আমরা আরো একটা ঘটনা শুনে আসবো। আমাদের আরো একজন নতুন অতিথি এই মুহূর্তে জয়েন করেছেন আমাদের সাথে এবং তার ঘটনা আমরা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি পিয়াস যাত্রাবাড়ি থেকে। পিয়াস, বলুন আপনার ঘটনা। আমার ঘটনাটা আমার আব্বুর সাথে ঘটা। আচ্ছা, তো আমি সরাসরি ঘটনা। জি প্লিজ প্লিজ। আমার আব্বু আজ থেকে 20-22 বছর আগে কুমিল্লা একজন মহিলা ম্যাজিস্ট্রেটের কার চালাতো আর কি, ড্রাইভ করতো। তো ম্যাক্সিমাম টাইম আপনার কারটা দেখা যেত যে রেন্টে কারে চলতো। তো যে কোনো একদিন আমার আব্বু আপনার চিটাগাং কি রেন্টে কার থেকে চলে আসে। তো ওই সময় ওই ম্যাজিস্ট্রেট সাহেব যে ফোন দিয়ে বললো যে কি তার রিলেটিভ, খুব কাছের একজন রিলেটিভ, আচ্ছা, তার একজন আত্মীয় মারা গেছে। আচ্ছা, তো কুমিল্লা মেডিকেলে তাকে কি যেতে বললো। আচ্ছা, তো আমার আব্বু ওখানে গেল। যাওয়ার পরে কি যেখানে লোকজন ছিল যে তাদের কন্ট্যাক্ট করার সাথে সাথে তো তারা আসলো। আসার পরে দেখা গেল যে ডেড বডিটা বাইরে। তোমার আব্বুকে তখন তারা বললো যে তারা 3-4 জন সাথে যাবে। তো আব্বু ঠিক আছে ডেড বডি তুললো। তো যখন বের হওয়ার সময় তখন তারা বলতেছে যে একজন যাবে, তো যে ডেড বডি তার ছোট ভাই। তো তারা আপনার রওনা হলো খাগড়াছড়ির উদ্দেশ্যে। তা আমার আব্বু কুমিল্লা দিয়ে ফেনী দিয়ে আপনার গেল। তো ফেনী দিয়ে যখন যাচ্ছে তখন আমার আব্বুর কি কারটা মোটামুটি অনেক ভার হয়ে গেছে, সে বুঝতে পারতেছে গাড়ি চলছে না ঠিক মতো তেমন। এরকম করতে করতে আপনার যখন আপনার খাগড়াছড়ি আলুটিলা পাহাড়ে উঠলো তখন পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তো যখন আর কি আপনার আর কি পাহাড় দিয়ে নামতেছে
তখন আব্বুর চোখটা হঠাৎ করে লুকিং গ্লাসে গেল গাড়ির। আচ্ছা, তো হঠাৎ করে আব্বু মনে হলো যে আপনার কি লাশটা উঠে আর কি আপনার সামনে যে গ্রিল গুলা থাকে আর কি ড্রাইভিং সিটের পিছনে, ওটা ধরে কি এভাবে থুতনি লাগিয়ে রয়েছে আর কি। তো ওটা দেখে আব্বু আর কি মনে করলো চোখের ভুল ধারণা, লুকিং গ্লাসটা সরে আর কি অন্যদিক ঘুরে দিল। তো কিছুক্ষণ পর চিন্তা করলো যে দেখি আসলে কি আছে, আবার সেটা করলো আর কি, লুকিং গ্লাস ঠিক করে দেখলো যে না, লাশটাও হয়ে আছে। তো এরকম একটা সিচুয়েশন যে আপনার গাড়ি থেকে এসে নামতেও পারতেছে না, প্লাস কিছু কি করতেও পারতেছে না, মানে একদম বিপদে পড়ে গেছেন, হ্যাঁ। কোনো ধরনের কোনো রানিং উপায় পাচ্ছেন না, হ্যাঁ, কি নামছে। করবেন না করবেন। জি। আচ্ছা, জি। তো তখন কোনো মতো আর কি আমার আব্বু নামলো, পাহাড় থেকে নামার পরে তো হ্যান্ড ব্রেক টান দিয়ে আব্বু আর কি সাথে যে বসা ছিল তার ছোট ভাই তাকে বললো যে দেখেন আপনাদের ডেড বডির কি অবস্থা। এটা বলে আব্বু হ্যান্ড ব্রেক টান দিয়ে নেমে গেছে। তো নেমে যাওয়ার পর আর কি ওই যে লোকটার সাথে বসা ছিল সেও আর কি গেট খোলা আর কি দৌড়। হুম, তো আমার আব্বু আর কি আপনার হাঁটতে প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটার পরে একটা গ্রামের ভিতরে গিয়ে দেখলো যে আপনার ওই সময় প্রায় ফজর আজানের কাছাকাছি। তো দেখলো আর কি কলপারে একজন মুসলমান অজু করতেছে। আচ্ছা, তো সে আমার আব্বুকে দেখার পর আর কি আব্বু খুব হয়রান ছিল আর খুব ঘামাচ্ছিল। তো আমার আব্বুকে বললো যে কি হিসাব আপনার। তখন আমার আব্বু এরকম বলার পরে তো হঠাৎ করে মসজিদের থেকে আপনি একজন ইমাম সাহেব বেরিয়ে আসলো, আর যে আর কি অজু করতেছিল সে মুয়াজ্জিম সাহেব আর কি। তো ওই আর কি আব্বু সবকিছু বলার পরে তো ইমাম সাহেব বললো আচ্ছা ঠিক আছে চলেন দেখি কি আছে কি হয়েছে। তো গেল আমার আব্বুর সাথে তারা। তো যাওয়ার পরে দেখতেছি যে আর কি লাশ আসলে ওভাবেই আছে, হুম, ঠিক আছে। তো আর কি যে ইমাম সাহেব সে আমার আব্বুকে বলছে যে লাশ এভাবে কেন আনছেন, আপনার আচ্ছা। যে লাশটা সেটা তো আপনার নিয়ে যেত লাশ, গাড়ি ছিল পাহাড়ের মাঝখান থেকে আসছিল। পর ইমাম সাহেব কিছু সুরা টুরা আর কি আপনার পরে বড়ই পাড়া দিয়ে লাশের আর কি নাক আর কি কান বন্ধ করে দিল। তো আমার আব্বু আর কি পরে আর কি আমার আব্বুকে যেতে বললো। হুম, যাওয়ার পরে সে আর কি বলতেছে যে আমার আব্বু বলতেছে না আমি সাথে লাগলে লোক নিয়ে যাবো। তো এখানে কিছু টাকার বিনিময়ে আপনার 3-4 জন লোক যেতে রাজি হইলো। আচ্ছা, তো আল্লাহর রহমতে আমার আব্বু ঠিক মতো গেল, যে পৌঁছেছে। তো এরপরের থেকে আব্বু টানা 3-4 দিন প্রচুর জ্বর, হুম, কি জ্বর ছাড়ার কোনো নামগন্ধই নেই। আচ্ছা, পরে একজন কবিরাজকে আনা হইলো। তো কবিরাজটা আনার পরে অনেক কিছু করার পরও আর কি কোনো হইতেছিল না। পরে কবিরাজটা লাস্ট স্টেপ যেটা নিল যে একটা কাঁসার প্লেটের মতো সেটা আমার আব্বুর পিঠে লাগালো। তারপর আর কি ঠিক 10 থেকে 15 মিনিট পর ওই যে আপনার এই কাঁসার প্লেটটা নরমালি আপনার সোনালী কালারের থাকে, ঠিক আছে, ওটা পুরো ব্ল্যাক কালার হয়ে গেছে। তারপর থেকে আল্লাহর রহমতে আমার আব্বু এখন সুস্থ। আর আমার আব্বু আর কি ওই দিনই লাস্ট ক্যারি করা আর কি। তারপর থেকে উনি আর কোনোদিন লাশ না, কখনোই না। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যালো লিসেনার্স, আমি রুবেল আসছি যাত্রাবাড়ি থেকে। আমার ঘটনাটা হলো মানে একটা জায়গা নিয়ে, ছোট থেকেই মানে আমার দাদির বাড়ি বড় হই। তো আমাদের দাদির বাড়ি যে পাশে একটা মানে জায়গা ছিল, মানে স্কোয়ার ফিট একটা জায়গা। জায়গাটার মালিক ছিল সঙ্গত কারণে আমি তার নাম বলবো না, নাম বলবে সবাই চিনবে আমাদের এখানে। তো জায়গাটার মালিক যে ছিল সে জায়গাটা ওইভাবে রেখে দিছে। তো ওই জায়গাটা অনেক মানে ময়লা টয়লা, আশেপাশের মানুষজন যারা আছে মানে ওইখানে সবাই ময়লা টয়লা ফেলে একদম পরিত্যক্ত একটা জায়গা করে দেয়। তো ওইখানে অনেক রকমের একটা প্রবলেম, মানে একটা মানে অনেকেই বলছে যে রাত্রেবেলা গভীর রাত্রে ওইখানে দেখা যায় একটা বৃদ্ধ মহিলা মানে ওইখানে চলাফেরা করতে অনেকেই দেখছে। তো এখানে চলাফেরা করতে দেখে তো ওইখানে একটা প্রবলেম হলো, ওখানে যদি বাড়িঘর যদি কোন রকমের মানে উদ্যোগ নেওয়া হয় যে বাড়িঘর করার মতো, তো আমার কোনো একটা কারণে মানে কিছু কাজ করার পরে মানে কাজটা বন্ধ করে দেওয়া হয় অটোমেটিক। তো মালিক পক্ষে কিছু প্রবলেম থাকার কারণে তো এখানে মানে এই বালি টালি ফালানো মানে কাজ ধরা হয়, কাজ ধরার পরে একটু বালি টালি করার পরে ওইখানে কাজটা বন্ধ হয়ে যায়।
তো ওইখানে ছেলেরা মানে তারপরে মানে মোটামুটি ওইখানে ছেলেরা আশেপাশে যে মানে ছেলেরা থাকতো এলাকার তারা আপনি বলতে যাচ্ছেন যে ওইখানে কোনো কিছু করতে হলে সেটা অটোমেটিক্যালি মানে কোনো না কোনো প্রবলেমের কারণে বন্ধ হয়ে যায়। আচ্ছা, এটাই কি ঘটনা না আরো কিছু আছে? না আরো কিছু বলতে লাস্ট মানে এইগুলো মানে ওইখানে বাড়ি একদম কমপ্লিটলি মানে ওই জায়গাটা আরেকজনের কাছে হ্যান্ড ওভার করে দেয়। সে ওইখানে বাড়ি কমপ্লিট করে ফেলে, বাট সে বাড়িটা এখনো কেউ উঠতে পারেনি। মানে বাড়ি কমপ্লিট করা গেছে, মানে সবকিছু কমপ্লিট, কিন্তু বাড়িতে এখনো কেউ উঠতে পারেনি। সে আপনার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো রাসেল ভাই, এবং হ্যালো টু অল দ্য ব্রুথ এফএম লিসেনার্স। আমি অস্ট্রেলিয়া থেকে বলছি, অস্ট্রেলিয়া সিডনি থেকে। আমি এখন যে ঘটনাটি বলবো এটি রোজির কাছ থেকে শোনা। রোজি আমার বাসার অপোজিট সাইডে ওল্ড হোমে থাকে। তো আমার বাসার পাশেই আবার একটি পার্ক আছে। তো এই পার্কে যখন আমরা যাই, হাঁটাহাঁটি করি, তো তখন বিভিন্ন কথাবার্তা, বয়স্ক মানুষরা তো সারাদিন কারোর সাথে কথাবার্তা বলার সুযোগ পায় না, তো তারা একটু সুযোগ পেলে কারোর সাথে একটু কথাবার্তা বলে। এটাই হয়তো তাদের দিনের প্রথম, কারোর সাথে ভালো ব্যবহার, ভালো কথাবার্তা এরকম বলে। তো আমি এই পার্কে বসে থাকা অবস্থায় বৃদ্ধ রোজির কথা শুনেছি, তার জীবনের একটি স্ট্রেঞ্জ ঘটনা। তো সে নিজে বেশ আগ্রহ ভরে বলছিল এবং আমি শুনছিলাম। ঘটনাটি ঘটে রোজির সাথে। রোজির বয়স যখন 14 বছর, আর রোজির জন্ম আয়ারল্যান্ডে, এবং এই ঘটনাটি যখন ঘটে তখন রোজি আয়ারল্যান্ডেই থাকে। তো রোজির 14তম জন্মদিনে রোজির বাবা মা রোজিকে একটি অ্যান্টিক মিরর গিফট করে। মিররটি ছিল প্রায় 2.5 থেকে 3 ফিট, 3 ফিটের মতো লম্বা এবং 1.5 ফিটের মতো পাশে। তো রোজিটি আয়নাটি পেয়ে বেশ খুশি হয়। আয়নাটি চারপাশে সোনালী রঙের ফ্রেমে বাঁধানো ছিল এবং বোঝায় যে আয়নাটি বেশ পুরনো। তো আয়নাটি যখন রোজি তার রুমে লাগায় এবং প্রথম আয়নাটির সামনে যায়, যাওয়ার পরে সে দেখে আয়নাটা তাকে অসম্ভব সুন্দর লাগছে। মানে এত সুন্দর তাকে আর কখনোই লাগে নাই। এবং এই আয়নার সামনে সে যতবারই যায়, সে ততবারই নিজেকে নিজে দেখে মুগ্ধ হয়ে যায়। আমরা যেটাকে নেফারসিজম বলি। তো রোজির ওরকম নেফারসিজম হয়ে যায়। সে যতবারই আয়নার সামনে যাচ্ছে ততবারই তাকে এত সুন্দর লাগছে, তো সে রীতিমতো প্রেমে পড়ে যাচ্ছে তার নিজের, মানে নিজেকে নিয়ে সে মুগ্ধ হয়ে যাচ্ছে। তো পরে রোজি যখন ঘরের অন্য একটি আয়নার সামনে যায়, তখন দেখে তার মুখ বিভৎস লাগছে, মানে তার মুখের চামড়া খোলে খোলে পড়ছে, এইরকম টাইপের একটা কিছু লাগছে। তো অনেক বৃদ্ধ লাগছে রোজিকে, এরকম মনে হচ্ছে যেন 100-150 বছর বয়স হয়ে গেছে, তার শরীরে চামড়া ঝুলে পড়ছে, খুলে খুলে পড়ছে এরকম। তো রোজি বেশ ভয় পেয়ে যায় এবং সে সাথে সাথে দৌড়ে আবার ওই আয়নার সামনে যায়, দেখে যে না, সে আয়নাটা তাকে অসম্ভব সুন্দর লাগছে। তো যাই হোক, রোজি কোনো রীতিমতো ভয় পেয়ে ওই দিন রাতে সে ঘুমোতে চলে যায়। আয়নাটি তার রুমেই লাগানো থাকে। তো হঠাৎ করে একদিন রাতে, ওই দিন রাতে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার সাথে সাথে সে শুনতে পারে তাকে বেশ সুরেলা একটা কণ্ঠে ডাকছে, রোজি রোজি কাম হিয়ার, এরকম টাইপের বেশ গান গেয়ে গেয়ে ডাকছে। তো রোজি রীতিমতো বিমোহিত হয়ে চারপাশে তাকায় এবং তার রুমের যে প্রদীপটি থাকে, তখন তো ইলেকট্রিসিটি ছিল না তার গ্রামে, তো সে তার যে প্রদীপটি থাকে সে প্রদীপটি জ্বালায়। তো প্রদীপের আলোতে জ্বালানো আলোটা যখন আয়নার উপরে পড়ে, তখন দেখে যে আয়নার উপরে অসম্ভব সুন্দরী এক রোজিকে দেখা যাচ্ছে। সে বুঝতে পারছে এটি সেই। তো ওই রোজি তাকে ডাকছে, খুব সুরেলা কণ্ঠে ডাকছে। তো রোজি রীতিমতো বিমোহিত হয়ে আয়নার সামনে চলে যায় এবং চলে যাওয়ার পরে দেখে যে ওই পারের যে রোজি আছে, সে রোজি হাত বাড়ায় এবং এই পারের যে রোজিও হাত বাড়ায়। হাত বাড়ানোর সাথে সাথে রোজি আয়নাটি টাচ করার সাথে সাথে রোজি যেটা ফিল করে, 2-3 সেকেন্ডের জন্য তীব্র ইলেকট্রিক শক এবং চারিদিক অন্ধকার। হঠাৎ করে রোজি আবিষ্কার করে সে আয়নার ওপারে চলে গেছে এবং সে যখন তাকায়, তার রুমের দিকে তাকায়, সে দেখে আয়নার থেকে তার রুম দেখা যাচ্ছে এবং দেখে যে রোজিরই নিথর দেহটা আয়নার সামনে পড়ে আছে ফ্লোরে। সো রোজি তখন সাথে সাথে বেশ চিৎকার করা শুরু করে। সে ভাবছে, সে আমাকে যেটা বলেছে তার মনে হচ্ছিল সে হয়তো মারা গেছে, এরকম কিছু। সো রোজি এরকম বেশ ভয় পায় আর চিৎকার চেঁচামেচি শুরু করে, কিন্তু রোজি আয়নার ওপারে আটকা পড়ে গেছে এবং এটা হচ্ছে একটা সমুদ্রের পাড়ে যদি একটা 10x10 যদি একটা কাচের বক্স দিয়ে রাখা হয়, সে এই 10x10 জায়গাটুকুর মধ্যেই হাঁটতে পারছে। সে দেখছে চারিপাশে সমুদ্র, সুন্দর একটা আবহাওয়া এবং পরন্ত বিকালের সমুদ্র যেরকম, এরকম সমুদ্রের ঢেউ হচ্ছে, কিন্তু সে ওই রকম 10x10 যে জায়গাটা কাচের ঘরের মতো, অদৃশ্য কাচের ঘর বলা যায় এটাকে, সে ওই জায়গার না বাইরে যেতে পারছে না। সে অনেক চিল্লাচিল্লি করে, কোনোভাবেই সে ওই জায়গার বাইরে যেতে পারছে না এবং সে তার রুমের আয়নার দিকে এসেও অনেক ধাক্কাধাক্কি করে, বাট কোনো লাভ হয় না। ওই দিনই সকালবেলা রোজির বাবা মা এসে দেখে যে রোজির নিথর দেহ পড়ে আছে মাটিতে। তো তখন তো অ্যাম্বুলেন্স ছিল না, টেলিফোনের ব্যবস্থা
সামর্থ্য অত ছিল না। তো ওরা রোজিকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলে যে দে ক্যানট ডু এনিথিং অ্যাবাউট হার, শি ইজ গোনা ডাই উইদিন আ ডে, উইদিন সাম ডেজ, বিকজ তাদের কথা মতো হচ্ছে রোজি এরকম একটা স্টেটে চলে গেছে যেটা তখন চিকিৎসা বিজ্ঞান জানতো না আসলে। আমরা এখন যেটাকে কোমা বলি, তখন যেটা হচ্ছে রোজি কোমায় চলে গেছে। তো রোজিকে বাসায় দিয়ে দেওয়া হয়েছে যে আপনি ওকে বাসায় নিয়ে যান, যে ওর জীবনের শেষ যে কয়টা দিন আছে সেটা বাসাতেই পিসফুলি সে মারা যাক, এরকম টাইপের। তো রোজিকে বাসায় নিয়ে আসা হয়। তো রোজিকে বাসায় নিয়ে আসা হয়, তখনও রোজি আয়নার মধ্যে বন্দি। রোজি ও রুমের মধ্যে যা কিছু হচ্ছে সবকিছু আয়না দিয়ে দেখতে পাচ্ছে। তো এরই মধ্যে রোজি লক্ষ্য করে রোজির যে কুকুরটি ছিল, এই কুকুরটি এসে ওর আয়নার সামনে বসে থাকে। তো রোজি সামহাও বুঝতে পারে যে ওর কুকুরটি হয়তো কি বুঝতে পারছে যে আয়নার মধ্যে কোনো একটা কিছু আছে, কিন্তু কুকুরটিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য রোজি অনেক কিছুই করে, অনেক চিল্লাচিল্লি করে, কিন্তু কুকুরটা আসলে কোনো সাড়া কিছুই করে না, জাস্ট অপলক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে থাকে, মিররের দিকে। তো যাই হোক, চিকিৎসা এরকম ভাবে 2-3 দিন চলে যায়। রোজি রীতিমতো হতাশ হয়ে যায় এবং রোজি ধরেই নেয় যে এটাই, ও আর কখনোই আয়নার ভিতর থেকে বেরোতে পারবে না। আর যতবারই দেখে যে রুমের মধ্যে ওর নিথর দেহটা বেডে শোয়া, ওর মা পাশে কান্নাকাটি করছে, ওর বাবা কান্নাকাটি করছে, ওর ছোট ভাইটা এসে কান্নাকাটি করছে, এরকম আত্মীয় স্বজন সবাই দেখতে আসছে এবং সবাই রীতিমতো ওদের বাইবেল অনুযায়ী গডের কাছে এরকম প্রার্থনা করছে, এরকম সবকিছুই করছে। তো এরকম সময় ওর নানি আসে একদিন। তো নানি আসার পরে দেখে যে ওর নানি এসে খেয়াল করে যে ওই কুকুরটা প্রায় সময় আয়নার সামনে গিয়ে বসে থাকে এবং রোজের দেহটা আয়নার সামনে পাওয়া যায়। তো ওর নানির বয়স তখন এরকমই হবে 80-85 বছর, বেশ বৃদ্ধ মহিলা। তো সে তখন বলে যে এরকম যেহেতু চিকিৎসাও কিছু করতে পারছে না, ও তো মারাই যাবে, তো শেষ চেষ্টা হিসেবে আমরা আয়ারল্যান্ডে তখন উইচ প্র্যাকটিসিং চলতো, জাদুবিদ্যা যেটাকে বলে, ডাইনি বিদ্যা এরকম। তো উইচ প্র্যাকটিস চলতো। তো ওর নানি বলে যে তাহলে আমরা একটা উইচ আনি, শেষ চেষ্টা হিসেবে উইচ প্র্যাকটিস যেটা করে রিচুয়াল, ওটা করে দেখি উইচকে দিয়ে যদি কোনো উপকার হয়। তো পরবর্তীতে একটা উইচ আনা হয়। উইচ আনার সাথে সাথে উইচ মহিলাটি যখন আয়নার দিকে তাকায়, তখনই সে রীতিমতো বেশ ঘাবড়ে যায় এবং ঘাবড়ে যেয়ে জিজ্ঞেস করে যে তোমরা এই আয়নাটি কোথায় পেয়েছো। হ্যাঁ, তো এই আয়নাটি কোথায় পেয়েছো এটা যখন জিজ্ঞেস করা হয়, তখন রোজের বাবা বলে যে এটা তো আমরা একটা অ্যান্টিক শপ থেকে কিনে এনেছি, দেখতে অসম্ভব সুন্দর আয়নাটা, আর দামও বেশ কমে পেয়েছি, এই কারণে এত সুন্দর আয়না আমরা অ্যান্টিক শপে নিয়ে ওকে 14তম বার্থডেতে এটা গিফট করেছি। তো তখন উইচ যেটা বলে যে এই আয়নাটা ছিল সেই ইজিপশিয়ান আয়না একটি, এবং এটার মধ্যে ইজিপ্টটা আত্মা কিংবা আমরা যেটাকে জিন বলি, ওরা হচ্ছে জিন এটার মধ্যে বন্দি করে রাখতো। হ্যাঁ, তো পরবর্তীতে রোজের বাবা যখন এই আয়নাকে নিয়ে ওই অ্যান্টিক শপে যখন খোঁজ নেয় যে এটা কিভাবে আসলো, তো তখন সে জানতে পারে যে এই আয়নাটা হচ্ছে একটা শিপওয়েক, মানে ভঙ্গ জাহাজ থেকে, সমুদ্রের নিচ থেকে একটি জাহাজের মধ্যে একটা কফিন ছিল এবং এই কফিনের মধ্যে আয়নাটা ছিল। তো ওই কফিন এবং আয়না এই দুইটাই, কফিনটা ছিল স্টিলের কফিন, প্রায় ধ্বংস হয়ে গেছে এরকম একটা কফিন। তো এই কফিন আর এই আয়না এই দুইটা একসাথে হিসেবে পেয়েছে। মানে কফিনটি এত পুরানো না, বাট আয়নাটা অনেক পুরানো। মনে হচ্ছে যে 1700-1800 এরকম সালের দিকে ইজিপ্ট থেকে এই আয়নাটি আয়ারল্যান্ডে এরকম কোন একটি এরিয়াতে নিয়ে আসার সময় হয়তো জাহাজ ডুবি হয়েছিল, কিন্তু আয়নাটি কফিনের মধ্যে বন্দী করা ছিল। তো পরবর্তীতে অ্যান্টিক শপওয়ালারা এটাকে ওই রোজির বাবার কাছে সেল করে। তো যখন এরকম ভাবে উইচটি প্রথম দিন আসতো, তো বলে যায় যে ও সেকেন্ড দিন আসবে, সে চেষ্টা করে দেখবে যে রোজিকে আয়না থেকে বের করা যায় কিনা। এবং উইচ এটাও বলে যে যেই জিনটা হচ্ছে আয়নার ভেতরে ছিল, সেই জিনটা হচ্ছে রোজি কুমারী হওয়ার কারণে এবং ওর বয়স 14-15 এরকম হওয়ার কারণে রোজিকে ওই জিনটা ফুসলে ফাসলে আয়নার ভেতরে নিয়ে গেছে, এবং ওই জিনটা ওই রোজিকে আয়নার ভেতরে নিয়ে সামহাও ওই জিনটা বের হয়ে গেছে আয়না থেকে। তো পরবর্তীতে উইচ আসলে, উইচ প্র্যাকটিস করার সাথে সাথে উইচ যেভাবে প্র্যাকটিস করে বিভিন্ন রিচুয়াল করার পরে রোজি হঠাৎ করে ফিল করে যে তার নিঃশ্বাস, সে আয়নার ভেতর থেকে ফিল করে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে, এবং এরকম অবস্থায় সে বুঝতে পারে যে সে জ্ঞান হারাচ্ছে আয়নার ভেতরে, এবং সে ফিল করে সে তীব্র আলোর মধ্যে দিয়ে যাচ্ছে, লাল নীল আলো খুব দ্রুত একটা কিছু ট্রাভেল করছে এরকম, এবং
পরক্ষণে সে বড় একটি নিঃশ্বাস নেয় এবং নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে সে ফিল করে যে রোজি তার দেহে ফিরে এসেছে এবং রোজি জেগে যায়। জেগে যাওয়ার সাথে সাথে দেখে যে তার বাবা মা চারপাশে এবং উইচটা তার পায়ের কাছে বসে একটা রিচুয়াল করছে তখনও, আর বাবা মা খুশিতে কান্নাকাটি শুরু করে দেয়। রোজিও অনেক খুশি হয়ে যায় যে এতদিন পর্যন্ত সে আয়নার মধ্যে বন্দী ছিল, সে ছাড়া পেয়ে গেছে। তো পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞান রোজিকে যেই সমাধান দিয়েছে, আরো পরে সে যখন ডাক্তারদের সাথে এই বিষয়ে কথা বলেছিল, তার জীবনী একটা ইভেন্ট এরকম একটা ঘটনা ঘটেছিল। তো চিকিৎসা বিজ্ঞানের ডাক্তাররা যেটা বলেছে যে রোজি কোমাতে চলে গিয়েছিল এবং কোমাতে গেলে এরকম অনেক ঘটনা আছে যে কোমাতে যে ব্যক্তি চলে যায় সেই ব্যক্তির চারিপাশে সবকিছু নিয়ে সচেতন থাকে এবং সে দেখতে পারে, বাট সে কোনো একটা জায়গায় আটকা পড়ে থাকে। লাইক অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে যে কোমাতে চলে গেলে সে দেখে যে বিশাল বড় একটা নদী, নদীর ভিতরে সে একা একটা নৌকাতে বসে আছে, চারিপাশে অথই নদী, আর কোনো কিছু নাই, সে ওই জায়গা থেকে বেরোতে পারে না। বাট সে সামহাও সবার কথাবার্তা শুনতে পারে, কেউ কেউ অনেকে দেখতে পারে যে কি হচ্ছে না হচ্ছে তার চারপাশে এরকম। সো সায়েন্স এটাকে এখনো ব্যাখ্যা দিতে পারে না যে কোমাটা আসলে কোন লেভেলে, কোমাটা আসলে কি জন্য হয় এবং কোমার মেন্টাল কোন স্টেটে চলে যায় এটা আসলে জানে না। এটা সায়েন্স এখনো অনেক চেষ্টা করছে জানার। সো রোজের সাথে এই ঘটনাটি হয়েছিল, রোজ আমার সাথে এটাই শেয়ার করেছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো থাকবেন। আল্লাহ। প্রিয় লিসেনার, স্বাগতম ভূত এফএম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9:30 সেখানে ভিডিও আপলোড করা হয়। আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো কাহিনী যদি শেয়ার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের কাহিনীগুলোকে শেয়ার করব। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আপনারা সকলেই জানেন যে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে প্রতিদিনের মতো চলে আসি আপনাদেরকে ভূতের শোনার জন্য, ভূতের কিছু কাহিনী, আপনাদেরকে গল্প শোনার জন্য। আজকের এপিসোডটিও কিন্তু এর ব্যতিক্রম কিছুই হবে না। আজকের এপিসোডটিতে আপনাদেরকে আমরা কয়েকটি গল্প শোনাতে যাচ্ছি, তাই আপনারা যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি অন করেছেন, আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন। শুরু করছি আমাদের প্রথম গল্প। কলকাতার একটি পুরনো বাড়ি, যার বয়স প্রায় 200 বছরেরও বেশি দিন হবে। বাড়ির মালিক সুধীর বাবু, তিনি বরাবরই একা থাকতে পছন্দ করতেন। তার সঙ্গ ছিল একটিমাত্র কাঠের পুতুল। তিনি সবসময় সেই কাঠের পুতুলটির সঙ্গে খেলা করতেন, কথা বলতেন এবং তিনি যেখানেই যেতেন না কেন সেই কাঠের পুতুলটিকে সাথে করে নিয়ে যেতেন। পুতুলটি দেখতে খুবই অদ্ভুত রকমের, মানে বর্তমান সময়ে যে পুতুলগুলো আছে তার থেকে অনেকটাই ভিন্ন রকমের একটি পুতুল। পুতুলটির বর্ণনা এভাবে দেওয়া হয়েছে যে পুতুলটির চোখ দুটো কাচের আর ঠোঁটে একটি হাসি লেগেই থাকতো। আপনারা চিন্তা করতে পারেন যে একটা মানুষের বানানো পুতুল সবসময় হাসি মুখে থাকতে পারে। তারপর সুধীর বাবু আবার সেই পুতুলটির একটি নামও দিয়েছিলেন। তিনি পুতুলটিকে মায়া বলে ডাকতেন। একদিনের ঘটনা, সুধীর বাবু হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন তার বিছানার পাশে মায়া নামের যে পুতুলটি ছিল সেই পুতুলটি দাঁড়িয়ে ছিল। তিনি একটু অবাক হলেও ভেবেছিলেন হয়তো তার কোনো ভুল হচ্ছে। পরবর্তী সময় তিনি আসলে বুঝতে পারলেন না এবং তার কথাটি কোনোভাবে ভুলিয়ে গেলেন। পরদিন সকালে তিনি দেখেন পুতুলটি আবারও তার আগের জায়গায় ফিরে গেছে এবং সেটা দাঁড়িয়ে আছে। তারপর থেকেই প্রায় এমন ঘটনা ঘটতে লাগলো। মাঝরাতে পুতুলটি তার জায়গা থেকে সরে যায়, কখনো কখনো তাকে হাসতে বা ফিস করে কথা বলতে শোনা যায়। সুধীরবাবু বিষয়টাকে নিয়ে খুব বেশি চিন্তিত হতে লাগলেন, কারণ তিনি এটা ভালো করেই জানেন যে এটা একটা কাঠের পুতুল, আর কাঠের পুতুল কখনো তার মানে জায়গা পরিবর্তন করতে পারে না বা তার ভিতর থেকে কোনো শব্দ আসারও সম্ভাবনা একদমই নেই বলতে চলায়। কিন্তু আসলে এইরকম একটা ঘটনার পর সুধীরবাবু সত্যি সত্যি সেই পুতুলটিকে অনেক ভয় পেতে লাগলেন। একদিন সুধীরবাবু সাহস করে পুতুলটিকে জিজ্ঞাসা করলেন,
কে তুমি। যদিও সেটা পাগলামি ছিল, তিনি বরাবর আগে যেই কথাগুলো বলতেন, কিন্তু এবার আসলে তার মুখ থেকে এমন একটি কথা আসলো যেটা পুতুলটির সঙ্গে মানে বাস্তব রিলেটেড কথা, যে পুতুলটিকে সে জিজ্ঞেস করলো যে আসলে কে তুমি। পুতুলটি কোনো উত্তর দিল না। বরাবরই যেরকম সুধীর বাবু একাই কথা বলতো, পুতুলটি কোনো কথা বলতো না, ঠিক এবারটাও ঠিক তেমনটি হলো। মানে আবার সুধীর বাবু জিজ্ঞাসা করলো যে কে তুমি। তখন পুতুলটির ঠোঁটের কোণের যে হাসিটা ছিল সেই হাসিটা আরো বড় হয়ে গেল। সুধীর বাবু এবার খুব বেশি ভয় পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে যেতেই পুতুলটি বলে উঠল, যে তুমি সেই আমি, তোমাকেই খুঁজছি। এমন একটা কথা শুনে আসলে সুধীর বাবুর যেন চোখ উল্টে গেল, এরকম একটা অবস্থা। কারণ যেই পুতুলটাকে তিনি এতদিন থেকে তার কাছে রেখেছেন, মানে এবং তিনি জানেন যে এটা একটা কাঠের পুতুল, যার মধ্যে কোনো মানে শব্দ নেই, বা যে কোনো রকম সবকিছু থেকে আলাদা, বা মানে যেই পুতুলটা আসলে তার হাতে বানানো, সেই পুতুলটা আসলে কথা বলবে তিনি মানে কোনোভাবেই বুঝতে পারতেছিল না। পরবর্তী সময়ে তিনি আর পিছন দিকে না ফিরে একদম চলে গেলেন, এবং যখন দরজার কাছে গেলেন এবং সেই সময়টায় তিনি আসলে কোনোখানে একটা হোঁচট খেয়ে পড়ে গেলেন এবং সেখানেই তার মৃত্যু হয়। তো তারপর থেকে আর কি ওই যে পুতুলটা ছিল সেই পুতুলটাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে আসলে আসল কাহিনী শুরু হয়, কারণ সবাই এইটা ভাবতে শুরু করে যে যেই পুতুলটা ছিল সেই পুতুলটাই তার জীবন নিয়েছে, এবং সেই পুতুলটা আসলে এখন ফেরারি হয়ে গেছে। আর যে সুধীর বাবুর আত্মাটা ছিল সেই আত্মাটা এখন পুতুলটির কাছে চলে গেছে। এবার মানে এরকম একটা কাহিনী সেইখানকার প্রচলিত ছিল। তো যখন এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়ায়, তখন আমাদের গল্পের যিনি নায়ক তিনি আর কি এই বাড়ির আসল ঘটনা উদ্ঘাটন করার জন্য চেষ্টা করে, যে আসলে মূলত এই বাড়িটার মধ্যে কি হয়েছিল বা সেদিন রাতের কি ঘটনা। যেহেতু এটা প্রায় মানে 200 বছর আগের একটা ঘটনা, সেহেতু এখানে কোনো প্রমাণ ছিল না, বা এখানে কোনো কিছু তেমন কিছুই এখানে ছিল না। তারপরেও সুধীর বাবুর যে যারা আত্মীয় স্বজন ছিল তারা বিষয়টাকে এভাবেই বর্ণনা দেয় যে সুধীর বাবু সেই পুতুলটিকে অনেক বেশি ভালোবাসতেন, এবং তিনি সব সময় চাইতেন একা থাকতে, আর তার এমন একজন সঙ্গী হবে যে কিনা প্রতিনিয়ত তার কথাগুলোই শুধু শুনবে, কোনোদিন কোনো কথা বলবে না। তো এরকম একটা ইন্টেনশনের মধ্যে আসলে সুধীর বাবু ভুগছিলেন অনেক দিন থেকে, এবং পরবর্তী সময় যখন তার এই ইন্টেনশনটা অনেক বেশি পরিমাণে হয়ে গেল, তখনই আর কি তার সঙ্গে এরকম একটা কিছু হয়, এমনটি জানিয়েছেন তার পরিবারের লোকজন। তো দর্শক, আসলে আমরা প্রতিনিয়ত যেটা দেখি, যে আমরা যেটা মনে মনে ভাবি বা আমরা যেটাকে নিয়ে অনেক বেশি চিন্তা করি, সেই জিনিসটাই কিন্তু আমাদের স্বপ্নের মধ্যে আসে, বা সেই জিনিসটাই কিন্তু আমরা মানে সাহসিকতা ভাবে বা সরাসরি ভাবে সামনে দেখতে পাই। ঠিক এমনই কাহিনী হয়েছিল আমাদের এই গল্পের মধ্যে। আমার কাছে কিন্তু গল্পটি অনেক বেশি ভালো লেগেছে, এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। আপনাদের কাছে কেমন লাগলো সেই ভিডিওটি কিন্তু অবশ্যই জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও গল্প নিয়ে হাজির হবো আপনাদের সামনে নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।